গুড মর্নিং বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, সঙ্গে আমি শৈবাল। এক্সপ্লোর উইথ শান্তনু চ্যানেলের একটি নতুন এপিসোডে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন রয়েছে আমরা পানিহাটি ফেরিঘাটে, অর্থাৎ গঙ্গা নদীর ওপর দিয়ে পেরিয়ে যাব আমরা আজকে কোন্নগর। ও হ্যাঁ, নদী বলতে মনে পড়লো, খুব সম্প্রতি আমরা গিয়েছিলাম ইছামতি নদীর তীরে টাকি ভ্রমণের। খুব সুন্দর অপূর্ব জায়গা, সেই ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, চাইলে প্লিজ একবার দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে এবং আইকার্ডে তার লিঙ্ক দেওয়া রইল। তবে চলুন আজ ঘুরে দেখি এক পলকে নদীর তীরে এক ঝলক ইতিহাস কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। প্রথমেই আমরা চেপে বসলাম লঞ্চে। দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে গঙ্গার হাওয়ায় স্নিগ্ধ হয়ে শীতের রোদ গায়ে মেখে আমরা পৌঁছে গেলাম এই ছোট্ট যাত্রাপথ শেষ করে কোন্নগর ফেরিঘাটে। কোন্নগর স্টেশন এবং কোন্নগর ফেরিঘাট থেকে খুব সহজেই আপনারা এই জায়গায় আসতে পারবেন। প্রথমেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে এই গেটটি, যেটি হলো বাগানবাড়ির প্রবেশপথ। গেট দিয়ে প্রবেশ করতেই রাস্তার দুপাশে বেশ সুন্দর সারিবদ্ধ লাগানো গাছ ও তারই মাঝে ছোট্ট এই পথ চলতে চলতে আপনি গিয়ে উপস্থিত হবেন বাগানবাড়ির মূল প্রবেশদ্বারের সামনে। ঢুকতেই প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমরা প্রবেশ করলাম বাগানবাড়িতে। টিকিট মূল্য 10 টাকা। বাগানবাড়ি ঢুকতেই এই জায়গার প্রাকৃতিক পরিবেশ ও পাশেই বয়ে চলা গঙ্গার এমন আবহাওয়া সত্যি মন ভালো করে দেওয়ার এক উপযুক্ত জায়গা। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম অবনীন্দ্রনাথ ঠাকুরের মূল বাড়ির দিকে। অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7ই আগস্ট 1871 সালে। তিনি ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পৌপুত্র এবং গুণীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র হলেন এই অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় শিল্পকলার এই কিংবদন্তি অবনীন্দ্রনাথ ঠাকুরের শৈশব কিন্তু এখানেই কাটিয়েছিলেন। 1870 দশকের তার বাবা গুণীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ি কিনেছিলেন। নদীর ঢেউয়ের তালে তালে বট গাছের ছাওয়ায় ঢাকা রয়েছে সেই ঘর যেখানে তিনি প্রথম রং তুলে ধরেছিলেন। রয়েছে সেই বাগান যেখানে ঘুরে বেড়িয়ে তিনি পেয়েছিলেন প্রকৃতির অনুপ্রেরণা। ক্রমেই রঙিন হয়ে উঠেছিল এই শিল্পীর মন। হাতে ধরে নেন রং তুলি, রূপ নেয় রঙিন ক্যানভাসে। এরপরেই তার শিল্পকলার প্রতিভা ধীরে ধীরে প্রকাশ পায়, যা কিনা গোটা পরের দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। বিদেশি শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণের ফলে প্রাথমিক পর্যায়ে অবনীন্দ্রনাথ ঠাকুর বিদেশি রীতিতে স্টুডিও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ঠিক সেই সময় কতগুলি দেশি ছবির সূক্ষ্ম কারুকার্য, ঔজ্জ্বল্য ও বর্ণসমাবেশ তার মনকে এমনভাবে আকৃষ্ট করে যে তিনি দেশীয় পদ্ধতিতেই ছবি আঁকার সিদ্ধান্ত নেন। দেশীয় আদর্শে তার প্রথম কাজ কৃষ্ণলীলা চিত্রাবলী। 1907 খ্রিস্টাব্দে ভগিনী নিবেদিতা, হ্যাভেল প্রভৃতির সহযোগিতায় ওরিয়েন্টাল আর্ট সোসাইটি স্থাপন অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এই সোসাইটির মাধ্যমে অবনীন্দ্রনাথের প্রবর্তিত শিল্প আদর্শকে জাতীয় জীবনের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা শুরু করেন। তার আঁকা শাহজাহানের অন্তিমকাল মোগল মিনিয়েচারের এক লোকায়ত নিরীক্ষা। ভারত মাতা, এটি হলো স্বাধীনতার আগে তখনকার আঁকা অন্যতম বিখ্যাত চিত্রকর্য। এছাড়াও উল্লেখযোগ্য চিত্রকর্যগুলি হল ওমর খৈয়াম, বুদ্ধ, সুজাতা ইত্যাদি। তবে তিনি শুধু চিত্রকলায় নয়, বেশ কিছু গ্রন্থ লিখেছেন। তার লেখা উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থগুলি হল শকুন্তলা, ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, জোড়সাঁকোর ধারে ইত্যাদি। কিংবদন্তি এই শিল্পীর শিল্পকলা কিন্তু দেশের বাইরেও ছড়িয়ে পড়ে। যেমন 1913 সালে লন্ডনে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং তিনি ইংরেজ সরকারের কাছ থেকে CIE উপাধি লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করেন 1921 সালে। শান্তিনিকেতন বিশ্বভারতীতে আচার্যরূপে দায়িত্ব পালন করেন সাল 1941 থেকে 1945 পর্যন্ত। ভারতীয় রীতিতে তার আঁকা প্রথম চিত্রাবলী হল কৃষ্ণলীলা সংক্রান্ত।
এই রীতি অনুযায়ী চিত্রশিল্পের তিনি নবম জন্মদাতা। অবনীন্দ্রনাথের শিল্পরীতিকে স্বদেশী বা বিদেশি কোনো পরম্পরায় প্রভাবিত করতে পারেনি। নিজস্ব বৈশিষ্ট্য ও প্রদর্শনের দ্বারা তিনি ভারতীয় শিল্পজগতের কিংবদন্তি স্বীকৃতি লাভ করেছিলেন। কথাশিল্পী অবনীন্দ্রনাথকে আবিষ্কার করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম অবনীন্দ্রনাথকে দিয়ে শকুন্তলা লিখিয়েছিলেন। এরপর ছোটদের জন্য একটা সিরিজ বার করবার কথা হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। নাম দিয়েছিলেন বাল গ্রন্থাবলী সিরিজ। সেই সময় শিশুদের পড়বার মতো ভালো কোনো বই ছিল না, তাই তিনি অবনীন্দ্রনাথকে বললেন, তুমি গল্প লেখো। পরবর্তী সময়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিশুদের কথা ভেবে যে কটি বই লিখেছিলেন তা বাংলা সাহিত্যের চিরকালের সম্পদ হয়ে রয়ে গিয়েছে। তবে দুঃখজনক ঘটনা, 1881 সালে অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের আকস্মিক মৃত্যুর পর ঠাকুর পরিবার এই বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু ইতিহাসের পাতায় আজও অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকলার গল্প অম্লান হয়ে রয়ে গেছে। পরবর্তীতে 2007 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই বাড়িকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। বর্তমানে কোন্নগর পৌরসভা এই বাড়ির ব্যবস্থাপনা ও পরিচালনা দায়িত্বভারে রয়েছে। তবে এই ঠাকুর পরিবারের মূল ভিটে বাড়ি অর্থাৎ কলকাতায় অবস্থিত জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, তার ইতিহাস নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আপনারা প্লিজ দেখে নিতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আইকার্ডে দেওয়া রইল। ভারতীয় শিল্পকলার কিংবদন্তি এই শিল্পীর 1951 সালে 5ই ডিসেম্বর কলকাতায় পরলোক গমন করেন। অবনীন্দ্রনাথের তুলির রেখা হয়তো ম্লান হয়ে যাবে, কিন্তু বাগানবাড়ির প্রতি কোণে তার জাদু আজও বিরাজমান। বাগানবাড়ি ছেড়ে যাচ্ছি, কিন্তু মনে নিয়ে যাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের রং তুলির গল্প। তার উত্তরাধিকার চিরকাল ফুটে থাকবে বাগানের ফুলের মতোই। তার শিল্প যেন আমাদের চিরকাল অনুপ্রেরণা যোগায়। তবে আজকের পর্ব এতটাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, জানেন কি 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা কিন্তু শুরু হয়ে গেছে। তার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, প্লিজ একবার দেখে নেবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আইকার্ডে দেওয়া রইল। আমরা আরও কীভাবে ভিডিও ভালো করতে পারি সেই নিয়ে কোনো সাজেশান থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আরও কোন কোন জায়গায় এক্সপ্লোর করলে আপনাদের ভালো লাগবে সেটাও বলবেন। যেমন সেদিন কোন্নগর থেকে ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম পানিহাটির আরেকটি নতুন জায়গায় এক্সপ্লোর করতে, সেই ভিডিও খুব শীঘ্রই আসবে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। দেখা হবে আরও এক নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, কিপ এক্সপ্লোরিং অ্যান্ড স্টে সেফ।